রবার্ট ব্রাউনি বলেছেন, পৃথিবীকে আমি পান্থশালা মনে করি না, তবে এটি এমন একটি হাসপাতাল যেখানে মানুষ বাঁচতে পারে না। মানুষ মরণশীল, একথা আমরা সবাই জানি। তারপরও যতদিন বাঁচি সুস্থভাবে বাঁচতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাড় ক্ষয় রোগের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/DPRC অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায়। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হাড় ক্ষয় হয়েছে কথাটি শুনলেই কিন্তু খুব আতঙ্কিত হয়ে উঠি। হাড় ক্ষয়টা কেন হয় এবং মানে এটা যেন না হয় সেজন্য আমাদের কি করণীয়? অবশ্যই আসলে যে আজকের যে সাবজেক্টটা, এটার রোগী ডে বাই ডে বেড়েই চলছে। আমরা যে প্র্যাকটিস করি, আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি, বাত ব্যথা, পঙ্গুত্ব নিয়ে এবং পুনর্বাসন চিকিৎসা নিয়ে কাজ করি, তাদের অন্যতম রোগী হচ্ছে হাড় ও জোড়া ক্ষয় রোগের রোগী। এবং হাড় জোড়া ক্ষয়ের অনেক কারণ আছে এবং অনেক অনেক বিভিন্ন রোগী কিন্তু হাড় ও জোড়া ক্ষয় হতে পারে। তো আমরা প্র্যাকটিসে কমন যে রোগীগুলো পেয়ে থাকি যে হাড় ও জোড়া ক্ষয় রোগের, তার ভিতর হচ্ছে যেমন হাঁটুর হাড় ক্ষয় রোগ, মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগ হতে পারে, আপনার হিপ জয়েন্টের হাড় ক্ষয় রোগ হতে পারে, ইভেন কি স্মল জয়েন্ট যেগুলো আছে এই আপনার হাত এবং পায়ের, সেখানেও কিন্তু হাড় ও জোড়া ক্ষয় হতে পারে। তো হাড় ক্ষয় যেটা বোঝানো হয়েছে সেটা আসলে হাড়ের ডেনসিটি কমে যাওয়া, মানে আমরা যেটা বলি ঘনত্ব কমে যাওয়া। আমরা যখন বড় হতে থাকি, একটা মানুষ জন্মের পরে, তখন কিন্তু আমাদের বোনসের অন্যান্য সিস্টেমে যেমন আপনার সেলগুলা রিজেনারেট হয়, মানে সেল বাড়তে থাকে, তদ্রূপ হাড়েরও বোনসেরও সেল, যেটা আমরা বলি অস্টিওব্লাস্ট, এই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তেই থাকে এবং যার কারণে একটা মানুষ আস্তে আস্তে বড় হতে থাকে এবং লম্বা হয়। পূর্ণতা আসে সাধারণত পুরুষদের 25 বছর পর এবং মেয়েদের 18 বছর পর। তো এই যে পূর্ণতাটা আসে মানুষের, সেটার যে আমাদের শরীরে যে মাস্কুলো স্কেলেটাল সিস্টেম, স্পেশালি স্কেলেটাল সিস্টেমে এই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তেই থাকে। বাড়তে বাড়তে এক পর্যায়ে মানুষ পরিপূর্ণ হয় বা আপনার ফুল অ্যাডাল্ট যখন হয়, তারপরে দেখা যায় যে একটা মধ্যবয়স চলতে থাকে এবং আফটার 40 বা 50 পরে গিয়ে দেখা যায় যে আবার সেই পূর্ণতাটাকে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, যেটা আমরা, অর্থাৎ এটা কি তাহলে বয়সের সাথে রিলেশন আছে? অবশ্যই এটা বেশিরভাগই হচ্ছে আপনার এইজিং প্রসেস জনিত বা বয়োজনিত যে কারণ, যে মানুষ আপনার বয়স বাড়ার সাথে সাথে যেমন অন্যান্য যে শরীরের যে সিস্টেমগুলো আছে, সাজেস কার্ডিওভাস্কুলার সিস্টেম, মাস্কুলার সিস্টেম বা আপনার নার্ভাস সিস্টেম, এই সিস্টেমগুলোও কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে মানুষের। এবং এবং একইভাবে এই স্কেলেটাল সিস্টেমেরও আপনার ক্ষয় হতে থাকে। সেই পর্যায়ে দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। আগে যেমন বয়স হওয়ার সাথে সাথে মানে মানুষের বাচ্চা থেকে যখন সে বড় হতে থাকে তখন অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি থাকে, ঠিক রিভার্স হয়, মানে এটা উল্টোটা হয় যখন মানুষের পরিপূর্ণ বয়স হয়ে যায়, সাধারণত 40, 45 বা 50 বছর পর থেকে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বাড়তে থাকে। ক্লাস্টিক অ্যাক্টিভিটি হচ্ছে হাড়ের ক্ষয় রোগ যেটা বলা হয়। এবং এই যার কারণে দেখা যায় ক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ার কারণে যে হাড়ের যে ডেনসিটি থাকে, আমরা যদি এক্সরে করি বা অন্যভাবেও দেখা যায় যে হাড়ের ডেনসিটিটা কমে আসে, বা আমরা বিএমডি একটা টেস্ট, বোন মাস ডেনসিটি টেস্ট আছে, যেটা আমরা মেশিনের মাধ্যমে করতে হয়, এটা করলে বোঝা যায় যে ডেনসিটি কমে আসছে। সেই ক্ষেত্রে হাড় সাধারণত এক্সরেতে হোয়াইটিশ ইন কালার হয়, ফুল সাদা আসবে। যখন ডেনসিটি কমে আসে তখন বোঝা যায় জায়গায় জায়গায় কিছুটা ব্ল্যাকিশ, মানে ছোপ ছোপ দাগ আসে এবং বুঝেই যায়। এবং দেখা যায় যে যাদের অতিরিক্ত হাড় ক্ষয় রোগ থাকে বা আমরা অস্টিওপোরোসিস অ্যাক্টিভিটি যেটা বলে, অস্টিওপেনিয়া বা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যাওয়া, ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে দেখা যায় একটু 19-20 হলে বা একটু হোঁচটকে পড়লেই দেখা যায় একটা হাড় ভেঙে যেতে পারে, যেটা হচ্ছে এই হাড় ক্ষয় রোগের এটা সবচেয়ে খারাপ কেস। এবং আমরা
যেটা প্রায় বেশিরভাগ ক্ষেত্রে 40 অফ ওমেন যারা মহিলা আছে তাদের হিপ ফ্র্যাকচার হতে পারে। না এই ক্ষেত্রে কিন্তু এরকম অনেকেই বলে থাকে যে আমি হঠাৎ পাটা জাস্ট আমি রিক্সা থেকে নামলাম আর পাটা ভেঙে গেল, আসলে কিন্তু আগেই সেটা ভাঙার পর্যায়ে ছিল, যেটা তখন দেখা দিয়েছে। হ্যাঁ, দেখা দিয়েছে এবং এটা একটু বয়সজনিত সাধারণত এই কারণে হয়ে থাকে। তাছাড়া কিছু ঔষধের প্রভাব আছে অনেকগুলা, যেমন আপনার যে মানে কন্ট্রাসেপটিভ যে পিলগুলো আছে বা এই ওষুধের কারণে কিন্তু আপনার অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। মহিলাদের স্পেশালি যদি তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, যে হরমোনাল ডেফিসিয়েন্সি থেকে কিন্তু অস্টিওপোরোসিস ডেভেলপ করে, যেটা আমরা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। একইভাবে বয়সজনিত বিভিন্ন রোগ থেকে আপনার অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে, যেমন যদি বিভিন্ন মিনারেলস ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, যদি পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো কেউ শরীরে না লাগায়, বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়, এবং মিনারেলসগুলো আমাদের অনেক খাদ্যে অনেক মিনারেলস থাকে, এখন যদি কেউ সুষম খাবার না খায় তাহলে কিন্তু তার মিনারেলস ডেফিসিয়েন্সি হবে, এবং মিনারেল ডেফিসিয়েন্সির কারণে কিন্তু তার অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। তো এটা এক এক দেশে দেখা যায় যে শীতপ্রধান দেশেও কিন্তু এই রোগের প্রবণতা অনেক বেশি থাকে, এবং যে সকল দেশে আপনার মানুষের অ্যাক্টিভিটি কম, চলাফেরা কম, বা যারা কম চলাফেরা করে, কম এক্সারসাইজ করে, কম উঠতি বয়সে খেলাধুলা কম করে, তাদের কিন্তু রোগের হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি। এবং আমি যে বলছিলাম বিভিন্ন ড্রাগ থেকে হতে পারে, বিভিন্ন ওষুধ থেকে হতে পারে। তাছাড়া আপনার যেমন কেউ যদি অ্যালকোহল খায়, মানে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি থেকেও কিন্তু আপনার এই রোগগুলো আসতে পারে। তাছাড়া আমরা যে জোড়ার যে ক্ষয় রোগগুলো পেয়ে থাকি, এগুলো বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হয়ে থাকে, স্পেশালি অস্টিও আর্থ্রাইটিস। এটা এজিং প্রসেস জনিত, বয়োবৃদ্ধির সাথে সাথে জোড়ার মাথায় যে কার্টিলেজ থাকে, আমাদের জয়েন্টগুলো আল্লাহ পাক এমনভাবে তৈরি করে দিয়েছে যে দুটো বোনসের মাথায় কার্টিলেজ লাগানো থাকে। এই কার্টিলেজগুলো বয়স বিভিন্ন রোগে বা বিভিন্ন বয়োবৃদ্ধির সাথে সাথে দেখা যায় কার্টিলেজ ইরোশন হয়। ইরোশন মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, ওখানে আপনার ইনফ্লামেশন হওয়া, ক্ষয় হতে হতে এক পর্যায়ে কার্টিলেজ টোটালি ডেস্ট্রয় হয়ে যেতে পারে বা একেবারে শেষ হয়ে যেতে পারে জোড়ার মাথায়। তখন দুইটা বোনস একসাথে লেগে যায়, অনেক সময় দুইটা বোন ফিক্সড হয়ে যেতে পারে, এবং রোগী তখন ব্যথার কমপ্লেইন করবে। কারণ হচ্ছে কার্টিলেজ না থাকার কারণে বোনসের যে কভারেজ থাকে, এই কভারেজ কিন্তু হাইলি পেইন সেন্সিটিভ, তখন কিন্তু একটার সাথে একটা বোনস যখন লাগে তখন কিন্তু তীব্র ব্যথা হতে পারে। তো এই তখন রোগী এই ব্যথার কমপ্লেইনগুলো করে। তাহলে আমরা যদি আপনার হাড় ক্ষয় রোগ দেখি, অনেক কারণ, এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আমি মাসুম, এজ 24, আমি দেশের বাইরে একটা হাইপার মার্কেটে কাজ করি। আমার একটি হাত ও একটি পা মান্থলি একবার দুবার পেশিগুলো খুব ব্যথা করে, এটা প্রায় 2 ঘন্টা কি 3 ঘন্টা যাবত ব্যথা করে, আর আমি সব সময় দাঁড়িয়ে কাজ করি। আমি কোনো ডক্টর দেখাইনি, আমি আপনার সাজেশন চাই। অবশ্য ওনার যেটা হচ্ছে একটা হাত বা দুটো হাত বা এক পা এক হাত, এটা মাঝে মাঝে ওনার যেটা হচ্ছে অনুভূতিটা এরকম কামড়ানো জাতীয় ব্যথা হতে পারে। এটা হচ্ছে আসলে স্ট্রেস থেকে হয় সাধারণত, এবং দাঁড়িয়ে কাজ করে, স্পেশালি আপনার মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে বেশিরভাগ কাজই আপনার দাঁড়িয়ে করতে হয়। আর আমাদের যারা ওখানে যায় তাদেরকে তো বেশিরভাগ আপনার বিভিন্ন রেস্টুরেন্টে জব করতে হয়, এবং রেস্টুরেন্ট জবগুলো আসলে দাঁড়িয়ে থাকা সারাক্ষণ। তো পারসিস্টেন্ট যখন কোনো কাজ করে, এখন একটা লোক কিন্তু শুধু দাঁড়িয়ে থাকে না, হয়তো সে একটা কম্পিউটিং করছে বা একটা ফোন ইউজ করতে হইতেছে তাকে, অথবা তার কোনো ডিরেকশনের কোনো কাজ করতে হচ্ছে, তো তখন কিন্তু দেখা যায় মাসেলের উপরে প্রচুর স্ট্রেস পড়ে। স্ট্রেস পড়লে এই জাতীয় পেইন হতে পারে। তো আমার সাজেশন এই সকল ক্ষেত্রে আসলে আমরা যেটা বলি প্রফেশনালি হ্যাজার্ড, মানে এই সকল প্রফেশনালি হ্যাজার্ড কমাতে হলে আগে যারা এই কাজগুলা করে তাদের কিছু স্পেশাল এক্সারসাইজের দরকার, কিছু ট্রেনিংয়ের দরকার, প্রফেশনালি ট্রেনিং। আমি প্রায় রুগী পেয়ে থাকি যে মধ্যপ্রাচ্যে গিয়েছে, যেই লোক বাংলাদেশে কোনো কাজই করতো না, সে ওখানে গিয়ে এখন ডে লেবারের কাজ করে এবং ভারী কাজ করে। কাজে তো অনেক ভারী কাজ করতে হয়, সেক্ষেত্রে তো তার বিভিন্ন ধরনের সমস্যা, ইনজুরি হতে পারে। তো সে কিন্তু আসলে তার বডি কিন্তু ফিট না ফর দিস ওয়ার্ক। আমরা বলি, মানে আমরা যারা রিহ্যাব নিয়ে কাজ করি, আমাদের
বারবারই বলা হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন বা আপনারা যে কাজে অভ্যস্ত না সেটার জন্য আগের থেকে আপনি কিছুদিন ট্রেনিং নিতে হবে। এই যে ভোকেশনাল ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ ট্রেনিং ছাড়া কোনো কাজ করাই উচিত না। এবং যখনই সে ট্রেনিং যে মানে হেভি ওয়ার্কে যে অভ্যস্ত না তার কিন্তু সেখানে একটা প্রবলেম হবে, তার মাসল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, তার বিভিন্ন ধরনের পেইন তখন শুরু হতে পারে। এবং দেখা যায় যে আমরা প্রায় এই একটা প্রবলেম থেকে তার লাইফটাই হেল হয়ে যেতে পারে, টোটালি সে ব্যথা নিয়ে ভুগতেছে, ওখানে আর কাজ করতে পারছে না, আবার ফিরে আসে। তো যাই হোক, উনি এখন যেটা করতে পারে, যেহেতু ওনার বারবার এই প্রবলেমটা হচ্ছে, ওনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ওয়ার্কটাতে বা কোন স্ট্রেসফুল অবস্থায় বা কোন পজিশনে বা কোন কাজটা করতে গেলে ওনার এই সমস্যাটা হচ্ছে, ওই কাজটা ওনাকে মডিফাই করতে হবে, ফার্স্ট ওয়ান। আর নাম্বার টু, ওখানে যদি যখন সে শাওয়ার নেয় বা যখন সে বাসায় থাকে সে গরম সেক নিতে পারে ব্যথার জায়গায়, খুবই উপকারী। বা কুসুম গরম পানির যদি সে গোসল করে সেটা অনেকাংশে ওনার উপকারে আসবে। আর কিছু স্ট্রেসিং আছে, এটা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয় যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে, ওখানে যদি এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারে এবং প্রয়োজনে কিছু থেরাপি যদি নিতে পারে, এই সমস্যাটা চলে যাবে। তাহলে ওনার এটা নিয়ে অনেক বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে এটা হচ্ছে। আমাদের সাথে একজন দর্শক ফোনে সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ বাবুল হোসেন, গাজীপুর থেকে। জি জি, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যাটা হচ্ছে কি, আমার মেরুদণ্ডের 4 ও 5 নাম্বার যে ডিস্ক, এটা বেড়ে রোগে, মানে ডাক্তাররা বলছে রোগে আঘাত করেছে, এই জন্য মানে কোমরের যে সমস্যাটা, এটা কি অপারেশন ছাড়া কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা, আপনার শারীরিক সমস্যাটা বলেন, মানে আপনি যেটা বলছেন এটা আমরা বলছি, এটা ডাক্তারি ভাষায় পিএলআইডি বলি বা প্রোলাপস ডিস্ক বলি, কিন্তু আপনার শারীরিক কি সমস্যা হয়? আপনার আমি সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারি না, আমার কোমর কম বেশি সবসময় ব্যথা করে। ব্যথা কি পায়ের দিকে যায়? ব্যথাটা আগে পায়ের দিকে যেত, এখন কম যায় আর কি, এখন যে ওষুধ খাচ্ছি এরপর পায়ের দিকে কম যাচ্ছে। আপনার বয়স কত আর আপনি কি কি করতে হয়, আপনার কাজ কি? আমার বয়স 27, 27 বছর, আমি ব্যবসায়ী। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার সমস্যাটা একেবারেই আমাদের পরিচিত একটা সমস্যা। এখন আমরা প্রতিনিয়ত এই রোগীর সম্মুখীন হচ্ছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রোলাপস ডিস্ক বা ইন্টারভার্টেব্রাল ডিস্ক। যখন প্রোলাপস হয়, আমরা হয়তো ডাক্তার বুঝিয়েছে যে ডিস্ক বেড়ে গিয়েছে, ডিস্ক আসলে কখনো বেড়ে যায় না, এটা হচ্ছে প্রোলাপস হয়েছে, ফেটে গিয়েছে, ফেটে গিয়ে নার্ভে কম্প্রেশন করেছে। এবং এর বেশিরভাগই আমরা 90% রোগী অপারেশন ছাড়া রিহ্যাবিলিটেশন পদ্ধতিতে ভালো হয় এবং ভালো থাকে। তো সেই ক্ষেত্রে ওনার যে এমআরআইটা ওটা আরও দেখার দরকার আছে। তবে ওনার যে ক্লিনিক্যালি যে উনি কমপ্লেইন করছে যে আগে পায়ে ব্যথা যেত এখন যায় না, আমি মনে করি এটা বেটার, মানে উনি আগের চেয়ে বেটার। এবং যদি পায়ের রেফার্ড পেন বেশি হয়, পা অবশ হয়ে যায় বা পায়ের পাতা অনেক সময় ফুট ড্রপ হয়ে যেতে পারে, পায়ের পাতা সে নাড়াতেই পারবে না বা প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয় বা এই জাতীয় কমপ্লিকেশন আসলে আমরা অবশ্যই ইমার্জেন্সি সার্জারিতে যেতে হয়। কিন্তু বেশিরভাগই রুগী উইদাউট অপারেশনে কনজারভেটিভ চিকিৎসা ভালো হওয়া সম্ভব। সেই জন্য রুগীকে আনুমানিক 2 থেকে 3, 4, 5 সপ্তাহ হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হবে। এটা একটা চিকিৎসা পদ্ধতি, এটা যে ডাক্তার করবে তার উপর নির্ভর করে সে কিভাবে করবে, এখানে একটা প্রসিডিউর আছে এবং হসপিটালে থাকতে হবে, সেক্ষেত্রে অপারেশন অ্যাভয়েড করা সম্ভব। আমরা আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাড় ক্ষয় রোগের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন প্রসঙ্গে। আমরা কথা বলছিলাম হাড় ক্ষয় রোগের বিভিন্ন রকম কারণ নিয়ে, এবং পার্টিকুলারলি আপনি যেটা বলছিলেন যেটা বয়সের সাথে একটা সম্পৃক্ততা আছে, আমি একটু জানতে চাইবো এটা কি ছোটদের বা বাচ্চাদের কি হতে পারে? অবশ্যই, আসলে কিছু রোগ আছে যেটা বাচ্চাদের হয়, যেমন পার্থেস ডিজিজ,
এটা এমন একটা ইনফেকশন জনিত রোগ যেটা আপনার স্পেশালি হিপ জয়েন্ট অ্যাটাক করে। হিপ জয়েন্ট বাচ্চারা অনেক সময় ব্যথার কথা বলবে, এক পর্যায়ে জ্বর আসতে পারে এবং জয়েন্টটা টোটালি আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং ফিক্সড হয়ে যেতে পারে। যে কোনো জয়েন্টই সাধারণত সাইনোভিয়াল জয়েন্টগুলা ওয়াইড রেঞ্জ মোশন হয়, মুভমেন্ট হয়, অনেক বড় মুভমেন্ট হয়, কিন্তু যখন জোড়াটা নষ্ট হয়ে যাবে তখন বাচ্চা কিন্তু মুভমেন্টে তার তীব্র ব্যথা হবে, জ্বর চলে আসবে, হাঁটতে পারবে না, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। তো এটা কিন্তু বাচ্চাদের এই জাতীয় রোগ হতে পারে। কি ধরনের এজ এটা সাধারণত আমরা পার্থেস ডিজিজটা আপনার 7 বছর থেকে শুরু করে টিনেজ বয়স পর্যন্ত বেশিরভাগ হয়ে থাকে, একেবারে 19 পর্যন্ত এই এজই বেশি হয়ে থাকে। তাছাড়া বাচ্চাদের আরো কিছু কমন রোগ হয়, যেমন আপনিও না জানেন যে রিকেটস, এটা কমন একটা ডিজিজ। এই ক্ষেত্রে পা বা হাত বা শরীরের যে স্ট্রাকচার কিন্তু বেঁকে যেতে পারে, দেখা যায় পা বো হয়ে গিয়েছে, বেঁকে যাওয়া। রিকেটসও এমন একটা ডিজিজ যেখানে হচ্ছে মিনারেল ডেনসিটি থেকে, মানে মিনারেলসের ডেফিসিয়েন্সি থেকে সমস্যা হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে রিকেটসের যে ডিজিজ, এই ডিজিজে দেখা যায় যে বাচ্চা আস্তে আস্তে বেঁকে গিয়েছে বা এক প্রকারের পঙ্গুত্ব বরণ করে বসে থাকে বা হাঁটতে চলাফেরায় সমস্যা হতে পারে। তাহলে এই যে হাড় ক্ষয় রোগ বা বোনস বা আপনার জোড়ার যে বিভিন্ন রোগ, এগুলা কিন্তু বাচ্চাদেরও হতে পারে এবং এই রোগগুলা বাচ্চাদের যদি হয় এবং মোটামুটি মারাত্মক বিভিন্ন শারীরিক সমস্যা বাচ্চা ভোগ করতে থাকে। ব্যথা হতে পারে প্রথমত, যেমন রিকেটসে কিন্তু বাচ্চাদের জোড়ার বোনসগুলা যেভাবে আপনার ডিফর্মড হয়ে যাবে, বেঁকে যাবে, যখন বোনস বেঁকে যায় তখন কিন্তু জয়েন্টও আর কিন্তু নর্মাল স্ট্রাকচার থাকবে না, নর্মাল যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার লস হবে, বিভিন্ন আপনার ডিফর্মিটি তৈরি হতে পারে। তো এটা বাচ্চাদের সাধারণত এই জাতীয় রোগগুলা বেশি হয়ে থাকে। তবে অন্য যে এজিং প্রসেস জনিত যে রোগগুলা সাধারণত বাচ্চাদের ওটা হয় না। তো বাচ্চাদের আরো কিছু সমস্যার কারণে ব্যথার কথা বলতে পারে, যেমন আমরা এই বিষয়টিতে আরো কথা বলবো। একজন দর্শক আমাদের সাথে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আলামিন, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি স্যারের সাথে একটু কথা বলবো। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমার বয়স হচ্ছে গিয়ে 26 বছর। আমি টেক্সটাইলে জব করি, আপনার মেইনটেনেন্সে, মেকানিক্যাল। তেমন একটা কোনো ভারী কাজ না, কিন্তু আপনার ফুললি 8 ঘন্টা আমার দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থেকে এবং হাঁটতে হয়, ফ্লোরে ঘুরতে হয়, কাজ করতে হয়। এখন আমি যদি দিনের বেলা আমার নাইট ডিউটি থাকলে যদি দিনে আমি 7 থেকে 6 ঘন্টা ঘুমাই বা 8 ঘন্টাও যদি ঘুমাই, আমার কোনো শরীরে কোনো পেইন হয় না, ব্যথা হয় না। কিন্তু আপনার যদি আমি রাত্রে আমি যদি 4 ঘন্টার ঊর্ধ্বে, মানে 4.5 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতে যাই, তখনই আমার কোমরটা ব্যথা করে, শুধু যদি রাত্রে ঘুমাইতে যাই। আর এমনি দিনে ঘুমাইলে কোনো ব্যথা পাই না আমি। রাতে কম ঘুমান কেন? মানে দিনে তো 8 ঘন্টা ঘুমান বললেন, রাতের এই যে টাইমটা কম কেন, 4 ঘন্টা? না, মানে রাত্রে আপনার 4 ঘন্টা ওভার হয়ে গেলেই আমার এই কোমরটা ব্যথা করে। যেমন 5 ঘন্টা 5.5 ঘন্টা হইলে প্রচন্ড ব্যথা করে, উঠা পরে আমার এক্সারসাইজ করতে হয়, ব্যায়াম করলে তখন আমার আবার পেইনটা চলে যায়, আবার আমি স্বাভাবিকভাবে কাজ করতে পারি। কিন্তু আমি কাজ করতে গেলে আমার কোনো ব্যথা হয় না, শরীরে কোনো পেইন হয় না, কিন্তু এই কোমরটাতে শুধু খালি একমাত্র রাতে ঘুমাইতে গেলে আপনার 4.5 ঘন্টার ওভার হইলে আমার ব্যথাটা শুরু হয়। এটা আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইতেছি কি। জি, ধন্যবাদ আপনাকে। ওনার যে সমস্যাটা আসলে নন স্পেসিফিক, হ্যাঁ, যে দিনে ঘুমালে সমস্যা থাকে না, রাতে হলেই হয়। আসলে রাতে আর দিনে তেমন কোনো ডিফারেন্স আসলে নাই। আমার যেটা মনে হয় এটা উনি হয়তো সাইকোলজিক্যালি ওটাকে অ্যাড্রেস করতেছে। ওনার কিছুটা বিছানা সমস্যা থাকতে পারে, অনেক সময় বিছানা যদি উঁচু নিচু থাকে বা অনেকে ফ্লোরিং করে ঘুমায়, অনেকে ফ্লোরিং করে, আমরা অনেক সময় শক্ত বিছানায় শুতে বলি, অনেকে গিয়ে ফ্লোরে শোয় বা একেবারে কাঠের উপরে শুয়ে থাকে বা হার্ড কোনো সারফেসে শোয়। আবার অনেকে জাজিম বা ফোম ইউজ করে বা বিভিন্ন আপনার ম্যাট্রেস ইউজ করে, যে সকল ম্যাট্রেসের আপনার যে ফার্মনেস নাই বা ম্যাট্রেস যেই মেটেরিয়াল দিয়ে তৈরি করার কথা সেটা না হয়ে বিভিন্ন অহেতুক বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে তৈরি করে, যার কারণে দেখা যায় যে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় ওনার ক্ষেত্রে ওনার এই ঘুমানোর যে বিছানাটা কারেকশন করতে হবে। বিছানা যদি উঁচু নিচু হয় বা অনেকের খুব উঁচু থাকে কিন্তু দেখা যায় যে এক জায়গায় মানে দীর্ঘদিন শুয়ে থাকার কারণে কিন্তু ওই জায়গাটা চেপে যেতে পারে। এই যে চেপে যাওয়ার কারণে স্পাইনাল আমাদের মেরুদণ্ডে বিভিন্ন জায়গায় স্ট্রেস পড়ে, তখন ব্যথা হতে পারে। আর তাছাড়া আসলে কোমর ব্যথার অনেক কারণ আছে, যেমন
রাতে ঘুমানোর ক্ষেত্রেও এখানে যদি আবার পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার ব্যাপার আছে এখানে। আপনি যদি দেখবেন অনেক সময় যদি ডিহাইড্রেট হয় শরীর, তাও কিন্তু ব্যথা হতে পারে। তো এই জিনিসগুলো আসলে অ্যাড্রেস করতে হয় একজন স্পেশালিস্ট। আমরা যখন রোগী দেখি বা বিছানার কথা যেটা বললেন, অ্যাকচুয়ালি এটা খুব শক্ত বা নরম না, এটা ইন বিটুইন, মানে শক্ত এবং নরমের মাঝামাঝি হতে হবে। সবচেয়ে বেটার বিছনা সবার জন্য যেটা আমি বলবো, আইডিয়াল বিছনা হচ্ছে যে খাট বা যেটা আপনার ইউজ করুক না কেন, খাট বা চৌকি যাই হোক না কেন, সেটার যে উপরের যে ফ্লোরটা বা সারফেসটা সেটা যেন প্লেন হয়, সমান হয়। মানে একটা কাঠ উঁচু আর একটা নিচু এরকম যেন না হয়, নাম্বার 1। আর একটা পাতলা তোষক বা যদি পাতলা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উচ্চতার ম্যাট্রেস ইউজ করা যায়, সেটাই সবচেয়ে বেটার আমি মনে করি। তাছাড়া অনেকে স্প্রিং ম্যাট্রেস ইউজ করে, সেটা 5 ইঞ্চি 6 ইঞ্চি সেটা ইউজ করতে পারে। কিন্তু এই যে খাট বলেন বা তোষক বা জাজিম, এটারও কিন্তু ফার্মনেস থাকে। মানে এখন দেখা যায় যে এক একটা ম্যাট্রেস বা তোষক বছরের পর বছর ব্যবহার করছে, যে 10-12 বছর ধরে এক একজন ইউজ করতেছে, তখন কিন্তু ব্যাক পেইন হতে পারে। বালিশও দীর্ঘদিন ইউজ করলে ব্যাক পেইন হতে পারে, সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হবে, মানে নতুন করে আরেকটা বানাতে হবে, না হলে কিন্তু ফার্মনেস থাকবে না, অথবা এটাকে আবার রিপেয়ার করার প্রয়োজন হতে পারে। তো আমার যেটা মনে হয় দর্শক, আপনার এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি পর্যাপ্ত পানি খাবেন রাতে, আর আপনার এই যে বিছানাটা আমি বলছিলাম এতক্ষণ ইতিপূর্বে আমরা যে আলোচনা করছিলাম, সেইভাবে বিছানাটা একটু কারেকশন করে নেন। আর প্রয়োজনে রাতে একটু গরম শেক দিবেন যখন ব্যথা হয়, 5-6 মিনিট। আর কিছু এক্সারসাইজ আছে ব্যাক মাসেলের, এটা যদি ইউটিউবে বা ইন্টারনেটে ঢুকে আপনি পেয়ে যেতে পারেন। ওই সকল এক্সারসাইজ করলে অনেকাংশে কমে যাবে। তারপরেও যদি সমাধান না হয়, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে একটু যে আমার সমস্যা হচ্ছে, যখন রাতে ঘুমাই, সকালে যখন উঠি বিছানা থেকে নামি, তখন যে পাটা বসাতে পারি না, পায়ের গোড়ালির দিকে খুবই ব্যথা হয়। তো এটা কেন হচ্ছে সেজন্য। আপনার বয়স কত আর এই সমস্যা কতদিন? জি, আমার বয়স হচ্ছে 39, আর এই সমস্যা হচ্ছে এটা হবে 6-7 মাসের মতো হবে। আচ্ছা, যখন দিন বাড়তে থাকে, হাঁটাহাঁটি করেন, চলাফেরা করেন, আস্তে আস্তে কমে আসে? না, এই যে হাঁটাহাঁটি করলে কমে যায়, কিন্তু আমি যখন আবার চেয়ারে বসে অনেকক্ষণ বা বাচ্চাকে পড়াই, আবার ফেলতে গেলে এটা হয়। হ্যাঁ, ওঠার সময় তখন আমার ব্যথাটা আবার বেড়ে যায়। জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যাটা, এটাকে আমরা ডাক্তারি ভাষা প্লান্টার ফ্যাসাইটিস বলি। এবং এটা চলতেই যদি থাকে, মানে রোগী যদি অবহেলা করে, চিকিৎসা না করে, এটা এক পর্যায়ে ক্যালকেনিয়াল স্পার হতে পারে। মানে এখন যে সমস্যাটা প্রাথমিক পর্যায়ে আছে, এটা হচ্ছে আমাদের পায়ের তলায় এক প্রকার মাসেলস আছে, যেটা আমাদের হাঁটতে সাহায্য করে, প্রোফেল করতে, থ্রো করতে। আমরা যখন দৌড়াই, আমাদের পায়ের পাতা কিন্তু সমান না, ফ্ল্যাট না, আমাদের কিছুটা আর্চ আছে, হ্যাঁ, গর্ত আছে। এই গর্তের কারণে কিন্তু আমরা হাঁটতে পারি বা দৌড়াতে পারি। তো ওই যেই মাসেলসটা ইম্পর্টেন্ট, মানে প্রাইম মুভার বলি আমরা, যে মেইন ভূমিকা পালন করে, সেটা প্লান্টার ফ্যাসা। এই ফ্যাসাটা আমাদের পায়ের হিল বা গোড়ালির নিচে লাগানো অ্যাটাচমেন্ট, ওখানে ইনজুরি হচ্ছে ওনার। তো এটার মূল কারণটা হচ্ছে, মহিলারা অনেক সময়, আমি মহিলাদের স্পেসিফিক বলতেছি না, মানে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয় যে তারা খুব টু থিন, একেবারে পাতলা জুতা ব্যবহার করে অনেক সময়, অথবা হাই হিল ইউজ করে। মানে সাধারণত জুতার যে সোলটা থাকতে হবে মোটামুটি কিছুটা পুরুত্ব এবং সেটা সফট হইতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে জুতা যদি খুব, দেখবেন কোম্পানিগুলো যে জুতা বানায় স্পেশালি মহিলাদের ক্ষেত্রে, তাদের হয় থিন জুতা বানাবে এবং খুবই হার্ড, অথবা হাই হিল জুতা তৈরি করে। এই দুই জুতার কারণে পায়ের তলা সবচেয়ে বেশি মহিলাদের সমস্যা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে খালি পায়ে যদি হাঁটে, বাসায় ফ্লোর, রাস্তায় পাকা, সব জায়গায় যদি খালি পায়ে হাঁটে, তার থেকে পায়ের তলা ইনজুরি হতে পারে। এটার ডাক্তারি নাম হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস। এবং এটার মেইন ট্রিটমেন্ট, আমরা যেমন রিহ্যাবিলিটেশনে যে ট্রিটমেন্ট করি, আমরা লেজার থেরাপি ইউজ করি। এখানে লেজার খুবই কার্যকরী, এক্সিলেন্ট ট্রিটমেন্ট। এবং রুগীকে যেটা করতে হবে ট্রিটমেন্টের পরবর্তীতে, সব সময়, শুধু উনি না, যত রুগীরা আপনার যেখানেই থাকুক না কেন, সবাই যেন অবশ্যই নরম জুতা ব্যবহার করে। জুতা কেনার সময় যে ব্র্যান্ডেরই কিনুক, যেই আপনার ফ্যাশনেরই কিনুক না কেন, অবশ্যই জুতার সোল নরম হতে হবে। জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এই জাতীয় সমস্যা হবে। এবং এটা ট্রিটমেন্ট না করলে ওখানে কিন্তু ইনজুরি হতে হতে এক পর্যায়ে হাড় বেড়ে যেতে পারে। আমরা তখন এটাকে ডাক্তারি ভাষায় ক্যালকেনিয়াল স্পার বলে থাকি। স্পার মানে বৃদ্ধি হওয়া, মানে
কিছুটা আপনার বর্ষির মতো দেখতে হয়, আমরা এক্সরে করলে আসে, তখন আবার ট্রিটমেন্ট আরও অন্য ট্রিটমেন্টে চলে যেতে হয়। তো আমার মনে হয় উনি যদি এভাবে চিকিৎসা করে এবং ওই জুতা চেঞ্জ করে, আর পাশাপাশি কিছুদিন আপনার দুবেলা কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রাখতে পারে, সকাল বিকাল 5 মিনিট করে দুবেলা যদি ডুবিয়ে রাখে এটা চলে যাবে। যা কিছুই করুক, আর লেজার থেরাপি দিয়ে অনেক সময় ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশনও দেওয়া ওখানে, স্টেরয়েড। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তাকে দেখে, কম্বাইন্ড থেরাপির মাধ্যমে এটা চিকিৎসা করা সম্ভব এবং উনি ভালো হয়ে যাবেন আশা করি। অবশ্যই, কিন্তু ওনাকে জুতা চেঞ্জ করতে হবে, অবশ্যই নরম জুতা পায়ে দিতে হবে। আচ্ছা, আমরা কিছু ছবি দেখব, ছবি দেখে আলোচনা করলে আমাদের একটু দেখতে বুঝতে সুবিধা হবে। এটা একটা এক্সরে ঘাড়ের এবং ঘাড়ের হাড় ক্ষয় রোগ। আমরা যেটা বলছিলাম যে হাড় ক্ষয় এমন একটা রোগ যেটা শুধুমাত্র যে আপনার এজিং প্রসেস থেকে হয় তা না, সেটা কিন্তু আপনার ইনজুরি থেকেও হতে পারে। সাজেস কেউ যদি কন্টিনিউয়াস কম্পিউটিং করে, কম্পিউটারের ব্যবহারে কিন্তু আমাদের ইনজুরি হয়, ঘাড়ে পিছনে বিভিন্ন লিগামেন্ট ইনজুরি হতে পারে, মাসেল ইনজুরি হতে পারে, এবং দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে ডিস্কও ইনজুরি হতে পারে। এই ইনজুরি হতে হতে এক পর্যায়ে কিন্তু ওই জোড়াটা ক্ষয় হতে পারে, ওখানে কিন্তু কার্টিলেজ দেওয়া, সেকেন্ডারি কার্টিলেজ, ডিস্কটা কিন্তু সেকেন্ডারি কার্টিলেজ, এবং হাড় বোনসের উপরে যে পেরিওস্টিয়াম থাকে তাও কিন্তু ক্ষয় হতে পারে। এটা একটা এক্সরেতে বোঝাই যাচ্ছে যে ওনার হাড় ক্ষয় হয়েছে, মানে দুই বোনসের মাঝখানে যে ডিস্কটা গ্যাপটা যে পরিমাণে থাকার কথা, দেখবেন সামনে পিছে একই রকম না, মানে ইউনিফর্ম থাকার কথা, সামনে কিছুটা বেশি গ্যাপ, পিছনে কম। এই যে কমে যাওয়া জায়গাটা, এটা আসলে কিন্তু ক্ষয় হয়েছে, হাড় ক্ষয় রোগ। এটা আমরা যখন মেরুদণ্ডে হাড় ক্ষয়, আমরা ডাক্তারি ভাষায় বলি স্পন্ডাইলোসিস। এবং ক্ষয় যখন হয় তখন শুধু ক্ষয় হয় না, ওই জায়গাটা আবার এক পর্যায়ে হাড় বেড়ে যেতে পারে, যেটা আমরা অস্টিওফাইট ডেভেলপ করে, এবং অস্টিওফাইট ডেভেলপ করলে আপনার কিছুটা পিনপ্রিং টাইপের পেইনের কথা রোগী বলবে। আসলে স্পন্ডিলাইসিস নিয়ে আরো অনেক কিছু জানার আছে, আমরা বিরতি থেকে ফিরে আরো কথা বলবো। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাড় ক্ষয় রোগের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন প্রসঙ্গে। আমরা কথা বলছিলাম, একজন দর্শক প্রশ্ন করেছিলেন এবং তার প্রেক্ষিতে আপনি বলছিলেন যে স্পন্ডিলাইসিস আমাদের ঘাড়ে যে সমস্যাটা হয় সেটার সাথে মানে আমাদের হাড় ক্ষয় রোগের কি সম্পর্ক? অবশ্যই, আসলে স্পন্ডাইলোসিস মানে হাড় ক্ষয় রোগ, এবং সেটা যখন মেরুদণ্ডে হয় আমরা তখন সেটাকে স্পন্ডাইলোসিস বলি, মানে মেরুদণ্ডের হাড়ও কিন্তু ক্ষয় হতে পারে। এবং আমাদের এখন যে কোমর ব্যথা বা ঘাড় ব্যথার রোগীর সংখ্যা কিন্তু ডে বাই ডে বেড়েই চলছে। তার অন্যতম কারণ হচ্ছে মেকানিক্যাল বিভিন্ন ইনজুরি, আর এবং একটু বয়স যখন হয় 40 বা তার ঊর্ধ্বে গেলেই কিন্তু এই স্পন্ডাইলোসিস মানে হাড় ক্ষয় রোগী আমরা বেশি পেয়ে থাকি। এবং এই বয়সে এই সাধারণত আমাদের যখন আমরা রুগী দেখি, বয়স একটা ফ্যাক্টর আমরা চিন্তা করি, তখন এই বয়সী রুগী আসলে আমাদের হয়তো এক্সরে করে দেখতে হয় হাড়ের ক্ষয় আছে কিনা, এবং ক্ষয়টা কিন্তু এক্সরেতে খুব ক্লিয়ার বোঝাই যায় যে হাড়ের যে বোনসের যে চেহারা, মানে একটা বোনস সাধারণত নর্মাল অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার থাকার কথা, যখন সেটা ক্ষয় হয় তখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়, চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। দেখা যায় যে বোনসের আপনার যে ওভাল আকৃতি থাকার কথা বা কোয়াড্রেঙ্গুলার শেপ, সেটা শেপটা চেঞ্জ হয়ে যায়, কিছু অংশ চেপে গিয়েছে, কিছু অংশ আবার হাড় বেড়ে গিয়েছে। এই যে মেরুদণ্ডে এই হাড় ক্ষয় রোগ হতে পারে, এবং রোগী প্রাথমিক পর্যায়ে হাড় ক্ষয় যখন মেরুদণ্ডে হয় সেক্ষেত্রে মুভমেন্টে পেইনের কথা বলবে, মানে যখন সে ঘাড় নাড়াতে যাবে তখন কিন্তু ব্যথা হবে, এবং কিছুটা তার কাছে ওই জায়গাটা গরম হয়ে যেতে পারে, রোগীর কাছে মনে হবে জ্বালা পোড়া জাতীয় পেইন কমপ্লেইন করতে পারে। এবং স্পাইনের পেইন অনেক সময় যখন লোকালি হয় এবং বয়স যখন 40 বা তার উপরে হয়, আমরা কিন্তু তখন বুঝিনি যে রোগীর এই জাতীয় স্পন্ডাইলোসিস আছে বা হাড় ক্ষয় রোগ হয়তো শুরু হয়ে গিয়েছে। তাছাড়া অনেক কারণে হাড় ক্ষয় হতে পারে, অনেক সময় আমরা ইয়াং রোগীও পেয়ে থাকি ক্ষয় হয়ে যায়। এর মেইন কারণটা হচ্ছে অন্য কোনো আর্থ্রাইটিস থেকে হতে পারে, সাজেস কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগে থাকে আপনার, এটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার,
এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যদি সঠিক রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু খুব দ্রুত দেখা যায় 25-30 বছর বয়সে কিন্তু হাড় ক্ষয় ওখানে হতে পারে। তার প্রতিটা জোড়ায় ক্ষয়ের চেঞ্জ আসবে এবং আপনার তার যে জোড়ার যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার থাকবে কার্টিলেজ ইরোশন দেখা যাবে, জোড়া ফিক্সড হয়ে যেতে পারে। তো এই হাড় ক্ষয় রোগ আপনার স্পাইনে খুবই আমাদের প্রায় রোগী আসছে, যে প্রায় হাড় ক্ষয় নিয়ে আসে। এবং আরও কমন যে হাড় ক্ষয় রোগে আসে আমাদের কাছে হাঁটুর হাড় ক্ষয় রোগ, এবং অনেক বেশি এই রোগী, এবং ডে বাই ডে কিন্তু আমাদের বেড়েই চলছে। আপনার প্রতিটি ফ্যামিলিতেই অন্তত 1 থেকে 2 জন এই হাড় ক্ষয় রোগে ভুগছে। এবং আচ্ছা, হাঁটুর কথা যেটা বললেন, এর সাথে কি ওজনের কোনো সম্পর্ক আছে? অবশ্যই শুধু হাঁটু না, মানে যে কোনো হাড় ক্ষয় রোগ যদি হয়ে যায় বা স্পেশালি আমরা কিছু হাঁটুর রোগী পেয়ে থাকি যে শুধুমাত্রই তার হাড় ক্ষয়টা হাঁটুতে হয়েছে বা হাড়ের কার্টিলেজ ইরোশন, তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে তার যে পরিমাণ ওজন থাকার কথা একটা মানুষের, সাজেস্ট তার 60 কেজি ওজন থাকার কথা, কিন্তু দেখা যায় তার 90 বা 100 বা 80 কেজি ওজন। এই যে অতিরিক্ত ওজনের কারণে আমাদের বডিতে যেই যে জোড়াগুলা ওজন বহন করে, শরীরের ওজন ক্যারি করে, সেই জোড়া কিন্তু আপনার ক্ষয় হতে পারে, সেখানে ইরোশন হতে পারে। কারণ অতিরিক্ত ওজনের কারণে আমাদের বোনসে যে পরিমাণ চাপ অ্যাবজর্ব করার কথা, অতিরিক্ত ওজন নেওয়ার কারণে শরীরে ওজন হলে ওই জায়গাগুলোকে জায়গায় কিন্তু ওই জায়গাগুলো ইরোশন হতে পারে, হাড় ক্ষয় হয়ে যেতে পারে। অবশ্যই যাদের অতিরিক্ত ওজন তাদের হাড় ক্ষয় রোগ অন্যদের তুলনায় তাড়াতাড়ি হতে পারে এবং আসতে পারে, এবং স্পেসিফিক বিভিন্ন পয়েন্টে হতে পারে, এবং তাদের কিন্তু হাঁটুতে হাড় ক্ষয় রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে ওয়ালাইকুম বলছেন, কোথা আসসালাম। থেকে বলছেন? আমি জি হ্যালো, বলুন, আমরা শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। আসসালাম। আমি রাজবাড়ি থেকে বলছি, মনিরা সুলতানা। জি বলুন, আমি শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্ন বলুন। আচ্ছা, আমার হলো দীর্ঘদিন হলো ডান পাশের মাজার জয়েন্টটা, ওইখানে অনেক দিন ব্যথা। হুম। আপনার বয়স কত, আপনি কি করেন? বয়স 42 বছর, আমি শিক্ষকতা করি। আচ্ছা, মাজার যে ডান পাশের ব্যথাটা কি ওখানেই থাকে নাকি পায়ে ওঠানামা করে? এখন ইদানিং আমার একটু নিচের দিকেও নামছে, কিছুটা নিচের দিকে নামে। জি। আপনি ডাক্তার দেখিয়েছেন এর জন্য? হ্যাঁ, এর আগে একবার দেখাইছি, এখনো দেখাচ্ছি। আমি হলো ফরিদপুরে দেখাচ্ছি। কি বলেছে ডাক্তার সাহেব, কি সমস্যা বলেছে? ডাক্তার উনি আমাকে ব্যায়াম দিছে এবং কিছু ওষুধ দিছে। না, সেটা আমি বুঝতে পেরেছি, ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু আপনার যেখানে ব্যথাটা হয় কারণটা বলেছে যে এই কারণে ব্যথা হচ্ছে? হ্যাঁ, বলছেন হাড় ক্ষয়ে গেছে। আচ্ছা, এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি, আমি তো খুব একটা ভালো অনুভব করি না, মানে ঘুম থেকে ওঠার পরে বসতে গেলে খুব ব্যথা করে, শরীরের ওজনটা আমি দিতে পারি না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে হলো আমি দিতে পারি। এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? জি, আমি এখন জানতে চাচ্ছি আমি আসলে কোথায় গেলে একটু ভালো চিকিৎসাটা পাবো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার কোমরের এক পাশে ব্যথা হয়, এখানে কোমরের যে স্ট্রাকচার পেলভিসের, সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে, যেমন আমরা প্রায় রোগী পেয়ে থাকি স্যাক্রোআইলাইটিস, এবং সেক্ষেত্রে রোগী এক পাশের ব্যথার কথা বলবে, কোমরের মাঝামাঝি না, ডান পাশ বা বাম পাশে। এবং যেহেতু ডাক্তার সাহেব বলেছে ওনার হাড় ক্ষয় এবং ওনার যে এইজ 42 বলেছে সম্ভবত, তো এই এইজেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয় রোগ হতে পারে, তা থেকে কিন্তু ওখানে ব্যথা বেদনা হতে পারে। এখন যেটা করতে হবে, এটার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, রিহ্যাব, বিভিন্ন থেরাপি চিকিৎসা করলে কিন্তু সমস্যাটা চলে যাবে। এবং এই বয়সে যেটা করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে সবসময়। আমরা বয়স অনুযায়ী মানুষের কাজের কিন্তু ধরন চেঞ্জ করতে হয়, বয়স অনুযায়ী অ্যাক্টিভিটি চেঞ্জ করতে হবে। এই বয়সে অনেকের ধারণা যে বয়স বেশি হওয়ার সাথে সাথে আপনার কাজকর্ম একেবারে বন্ধ করে দিতে হবে, যে এখন সে বয়স হয়েছে, বুড়া হয়ে গিয়েছে, এখন আর কাজ না করলে উনি ভালো থাকবে, ভ্রান্ত ধারণা। আমাদের মানুষের আল্লাহ পাক এমনভাবেই প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করে দিয়েছে মুভমেন্ট করার জন্য। প্রাণী মানে প্রাণী মুভমেন্ট করবে, যদি মুভমেন্ট না হয়, সাজেজ আমরা যখন কোনো হাত পা ভেঙে যায় আমরা কিন্তু প্লাস্টার করে দিই, তো প্লাস্টার করার 1 মাস পর বা 1.5 মাস পর যখন খোলা হয় দেখা যায় যে হাতটা নাড়ানো সম্ভব হয় না। তদ্রূপ আপনার মানুষের মুভমেন্ট যদি কমে যায়, তার যত মুভমেন্ট কমবে তার তত রোগে আক্রান্ত হবে। এবং এই হাড় ক্ষয়, মাসেলস পেইন, আপনার বিভিন্ন ডিসঅর্ডার, সেটা নট অনলি যে আমাদের এই মাসকুলোস্কেলেটাল সিস্টেম, অন্যান্য কার্ডিওভাস্কুলার হার্টের রোগ হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। তো মুভমেন্ট খুবই এসেনশিয়াল, এবং এই বয়স অনুযায়ী তাকে মুভমেন্টে যেতে হবে। তো ওনার যে সমস্যাটা, এখন উনি যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নেয়, পাশাপাশি
ওনার যে বয়স অনুযায়ী কাজ করতে হবে, মানে এই বয়সে যেটা করতে হবে পারিবারিক হালকা যত লাইট কাজগুলো আছে, ভারী কাজ কমিয়ে ফেলতে হবে, হাঁটা চলাফেরার কাজ করতে হবে, হালকা কাজগুলো আছে সংসারের এই সকল কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু রোগী আবার আরও খারাপের দিকে যেতে পারে। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আশা বলছি। জি আপু, আমার সমস্যা হচ্ছে আমার আম্মুর পায়ের হাড় খড় হয়ে গেছে। হাঁটুতে? কথা বলতেছি, কমাও। হ্যাঁ, হাঁটুতে। আচ্ছা, দু হাঁটু না এক হাঁটু? দুই হাঁটুতেই। এখন ডায়াবেটিস আছে, এই কারণে আর কি এই সমস্যাটা। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো প্রুভ হইতেছে না। আচ্ছা, ওনার বয়স কত? এজ হবে 38 কি 40। 40-র মতো হবে। তো আপনার কি চিকিৎসা নিয়েছেন এই পর্যন্ত, কি জাতীয়? সরি, আপনার ওনার কি কি চিকিৎসা নিয়েছেন, মানে ওনাকে কি কি চিকিৎসা দেওয়া হয়েছে এই ক্ষয় রোগের জন্য? অ্যাকচুয়ালি যে ডায়াবেটিস সেন্টারে বারডেমে চেক আপ করানো হয়েছিল, ওইখানে ডাক্তার কিছু এক্সারসাইজ দিছিল, তো ওই এক্সারসাইজগুলো করা হয়েছিল কিন্তু কোনো ইমপ্রুভ হয় নাই। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি কি করতে হবে। ওনার যে সমস্যা অস্টিওআর্থ্রাইটিস, বুঝে যাচ্ছে হাড় ক্ষয়। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত ডায়াবেটিস রোগীদের খুব দ্রুত হয়। এই ডায়াবেটিস আমি বারবার বলি এমন একটা রোগ যে সকল রোগের মা। সে যত রোগ আছে পৃথিবীতে, ডায়াবেটিস যার হয় প্রত্যেকটা রোগী প্রায় ভুগবে, মানে এই রোগগুলো একটার পর একটা আসতে থাকে। একবার হাঁটুর সমস্যা হবে, হাড় ক্ষয় হবে, কয়েকদিন পর আপনার নিউরোপ্যাথি হতে পারে, চোখের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। যাই হোক, ওনার এখন যেটা করতে হবে পুনর্বাসন ট্রিটমেন্টে যেতে হবে, কমপ্লিট রিহ্যাবিলিটেশন। এক্সারসাইজ ইজ এ পার্ট অফ রিহ্যাবিলিটেশন, মানে এক্সারসাইজ পুনর্বাসন চিকিৎসার একটা অংশ মাত্র। শুধু এক্সারসাইজ করলেই যে হাড় ক্ষয় বন্ধ হয়ে যাবে তা না। তবে হ্যাঁ, এক্সারসাইজ খুবই বেটার, মানে এই সকল রোগীদের জন্য, এবং স্পেসিফিক এক্সারসাইজ বলতে অনেকে মনে করে যে আমি তো হাঁটছি, এটা তো এক্সারসাইজ, বাসায় কাজ করি সেটাও এক্সারসাইজ, কিন্তু আসলে সেই এক্সারসাইজ এই এক্সারসাইজ না, স্পেসিফিক এক্সারসাইজ করতে হবে। এক্স্যাক্টলি। ওনার ক্ষেত্রে ওনার কোয়াড্রিসেপ স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাতে হবে, হ্যামস্ট্রিং মাসেলসের স্ট্রেনথেন এক্সারসাইজ করাতে হবে, ওনার যে জোড়ার ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশনের বিভিন্ন প্রকার এক্সারসাইজ আছে সেটা রিহ্যাব বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এগুলা করতে হবে। পাশাপাশি বিভিন্ন থেরাপি নিতে হবে। থেরাপি খুবই ইফেক্টিভ এই সকল ক্ষেত্রে, স্পেশালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, এই জাতীয় থেরাপি যদি নেওয়া যায় তাহলে হাঁটুর এই ক্ষয়টা অনেকাংশে কমে যাবে। আর যারা হাড় ক্ষয় রোগে ভুগছে স্পেশালি তাদের ক্ষেত্রে শুধু না, মানে হাড় ক্ষয় রোগীদের ক্ষেত্রে যেটা আমরা প্রায় রোগীদের সমস্যা পেয়ে থাকি যে তাদের কিছুটা মিনারেলস ডেফিসিয়েন্সি থাকে, স্পেশালি যেমন ভিটামিন ডি কম থাকে। তো এটা ব্লাড লেভেল করলে আমরা বুঝতে পারি, ব্লাডে যদি ভিটামিন ডি টেস্ট করলে যদি লেভেলটা কমে যায়, সাধারণত আইডিয়াল লেভেল হচ্ছে আপনার 40 বা 50-60 পর্যন্ত থাকতে হয়। অনেকের আমরা 18, 20, 25 বা 4-5 আমরা পেয়ে থাকি বাংলাদেশে। তো ভিটামিন ডি হয়তো লেভেলটা দেখলে, এটা যেহেতু ভিটামিন ডি হাড় ও জোড়ার সাথে যুক্ত, এই টেস্ট ব্লাড ক্যালসিয়াম লেভেল এবং আরও বিভিন্ন কিন্তু আমরা মিনারেলসের এখন কিন্তু টেস্ট করতে পারি বাংলাদেশে। তো এই লেভেলসগুলো যদি দেখে যদি ডেফিসিয়েন্সি থাকে বা কমে গিয়ে থাকে সেটা সাপ্লিমেন্ট আমরা দিতে পারি, অথবা ওই জাতীয় খাবারগুলো আমরা বাড়িয়ে দিতে পারি রোগীদের ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেকাংশে এই সমস্যাগুলো কমে যাবে। অনেক মিথস আমাদের মধ্যে প্রচলিত আছে, যেমন অনেকে কিন্তু বলে থাকে অনেক বেশি যদি হাঁটাহাঁটি করা হয় তাহলে কি হাড় ক্ষয় হয় কিনা। হ্যাঁ, এটা আমাকে অনেক রোগী বলে যে স্যার আমি অনেক হাঁটাহাঁটির কাজ করি বা আমাকে অনেক হাঁটতে হয়, এই জন্য আমার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, বা অ্যাঙ্কেলের বা কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। এটা একেবারে ভ্রান্ত কথা। হাঁটাহাঁটি করলে কখনো হাড় ক্ষয় রোগ হবে না। হ্যাঁ, যদি সেটা এরকম হয় যে এই জাতীয় অ্যাক্টিভিটি হয়, যদি সেটা ওভারস হয়, মানে এরকম অনেক বেশি স্ট্রেস হয়, স্ট্রেসফুল ওয়ার্ক, সেই সকল ক্ষেত্রে ইনজুরি হতে পারে, মানে জোড়ায় ইনজুরি হতে পারে। যেমন যারা অ্যাথলেট প্লেয়ার, তাদের কিন্তু স্ট্রেসফুল ওয়ার্ক করতে হয়, তারা কিন্তু যখন খেলে তাদের এক লাইফে এসে কিন্তু তাদের এই রোগী মানে হাড় ক্ষয় এবং জয়েন্টের বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা জেনারেল পিপল, সাধারণ মানুষ, তাদের হাঁটাহাঁটি করলে বা দৌড়ালে খেললে হাড় ক্ষয় হয়ে যাবে, এটা একেবারে ভ্রান্ত কথা, ভ্রান্ত ধারণা। আমার মতে এক্সারসাইজ, হাঁটা চলাফেরা, সাঁতার কাটা, ওয়াকিং, রানিং, এটা আরও হাড় ও জোড়া সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এবং আমরা বারবার বলছি এখন নিয়মিত অন্তত 1 থেকে 2 ঘন্টা হাঁটতে হবে।
আপনার যদি হাঁটু ব্যথা থেকে ভালো থাকতে চান, বাত ব্যথা থেকে মুক্ত থাকতে চান, তাহলে আপনাকে অন্তত 1 থেকে 2 ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে। না হলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকার আপনার এই হাড় জোড়া রোগ আসতে পারে, মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার হতে পারে, বিভিন্ন আমরা অনেক কিছু থেকে মুক্ত থাকতে পারি যদি আমরা নিয়মিত হাঁটার অভ্যাসটা করি। আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।